This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মেরি ক্রিসমাস। আজ জিসাস ক্রাইস্টের জন্মদিন এবং একই সাথে প্রত্যেককে নমস্কার এবং আসসালামু আলাইকুম জানাচ্ছি। আজকে একটা মারাত্মক বিষয় নিয়ে অনুষ্ঠান করছি, যার বেশ কিছু তথ্য আমাদের এনকে ডিজিটালের কাছে এসছে, যেটার একটা ফার্স্ট পার্ট গত রাত্রে প্রবীর বিশ্বাস করেছেন। সেটার আরো ভয়াবহ কিছু তথ্য নিয়ে আমি উপস্থিত হয়েছি। একটা অনুরোধ, আজকে ছুটির মেজাজে প্রত্যেকে রয়েছেন, কমেন্টটা দেবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে এত ভালো লাগে যে আমি ভীষণ ভীষণ উৎসাহ পাই, এবং আপনাদের এই ভালোবাসা মানে অকল্পনীয়। তাই আপনাদের আমি করজোরে প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা জানাই, এবং আমার হৃদয়ের ভালোবাসা আপনারা প্রত্যেকে নেবেন। দেখুন, কিছু এমন ঘটনা সম্প্রতি হয়েছে যেটা খুব ভাবার মতন। তৃণমূল নিয়ে ভাবনার জায়গাটা প্রায় শেষ, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা জায়গায় অবস্থান করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন টক্কর নামার মতন ভারতবর্ষে কোনো শক্তি নেই বাংলায়। বাইরে কি ব্যাপার সেটা তো অন্য কথা। ইন্ডিয়া জোটের যে একটা প্যারামিটার আছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম ক্রমাগত তার অবস্থান থেকে তার শক্তি বৃদ্ধি করেছেন, ভালোবাসা বৃদ্ধি করেছেন, এবং তিনি প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন, যে গুণটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো মুখ্যমন্ত্রী ছিলও না, আজও নেই। তো সেই জায়গাটা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্টেট নিয়ে ভাবনা চিন্তাই করেন না। হিন্দু হোক বা মুসলমান হোক বা খ্রিস্টান হোক, তো খ্রিস্টানিটির গতকাল রাত্রিবেলা তিনি বিভিন্ন জায়গায় গেছেন, বিভিন্ন ফেস্টিভ উদ্বোধন করেছেন, এবং তার কাছে ওই হিন্দুর অনুষ্ঠান বা মুসলিমের অনুষ্ঠান না, যেখানে তিনি বসে দাপটে এই আমাদের অশোক স্তম্ভের ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগের মধ্যে বসে দাপটে করেন, সেইটা কিন্তু তার প্রাক্তন দল কংগ্রেস অনেকটাই হারাতে বসেছে। এবং হারাতে বসেছে মানে তার দায় এবং দায়িত্ব কিন্তু কোনোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়। বারবার করে মমতা দিয়ে কিন্তু সুযোগ এবং সুবিধা দিয়েছে কংগ্রেসকে, যদিও এক সময় তার সঙ্গে কংগ্রেসের বিরোধিতার জন্যই তৃণমূল কংগ্রেসের জন্ম হয়েছে। এবং আজকে পশ্চিমবঙ্গে কংগ্রেস মানে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস বলে কোনো দল নেই। যারা রয়েছে তারা দালালি করছে, অধীর চৌধুরী থেকে শুরু করে আরো যারা যারা আছে, স্টিল যারা কংগ্রেসটা করেন এবং বিভিন্ন প্যানেল ট্যানেলে বসেন, তারা একেবারেই সিপিএম এর দালাল এবং জঘন্য। তারা বিজেপির সঙ্গে তাদের সখ্যতা রয়েছে, তারা একসাথে খাওয়া দাওয়া করে। তাদের এই হাত চিহ্নের এখন আর কোনো মূল্য নেই। তারা ভুলে যান যে এই হাত চিহ্নটা কিন্তু ইন্দিরা গান্ধীর, এবং ইন্দিরা গান্ধী যখন 1980-তে ফিরে এসেছিলেন, তখন সিপিএম এর বিরোধিতা করেই কিন্তু ফিরে এসেছিলেন। একটু পুরনো ইতিহাসে যাই, তাহলে আপনাদের ভালো লাগবে। এবং এই ইতিহাস আপনাদের অনেকের জানা, আবার অনেকের জানা নয়। কাজেই একজন কি বলা যায়, সিনিয়র সিটিজেন হিসেবে, জার্নালিস্ট হিসেবে নয়, সিনিয়র সিটিজেন হিসেবে কয়েকটা কথা বলতে চাই। ইন দ্য ইয়ার 1972 বাংলা কিন্তু কংগ্রেস ক্ষমতায় এলো পশ্চিমবঙ্গে, এবং পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং তার পুলিশ বাহিনী, তখন যেটা সব থেকে বড় সমস্যা ছিল, 71-ই সে কাজে নামানো হয়েছে। দেবী রায় পুলিশের বড় কর্তা ছিলেন, সাফাই করে দিয়েছিলেন নকশাল এবং সিপিএম কে, যারা বোমাবাজি, খুন, জখম ইত্যাদি করে একটা এত বিশৃঙ্খলার সৃষ্টি করেছিল পশ্চিমবঙ্গে, যা পশ্চিমবঙ্গে ব্রিটিশ আমলেও ছিল না। একটা অভূতপূর্ব কি বলা যায়, অভূতপূর্ব জঘন্য পরিবেশ সৃষ্টি হয়েছিল 1969, 1970, 71-এর হাফ পিরিয়ড। ওই হাতিমেরা সাথী টাথি যখন রিলিজ করেছিল, ওই তার আগে অব্দি বোমাবাজি হচ্ছে, মানুষ খুন হচ্ছে, পুলিশকে খুন করছে, তারা বলছে নকশাল, এবং নকশাল সিপিএম এর মধ্যে মারামারি হচ্ছে, কতশো না কত হাজার মানুষের মৃত্যু হয়েছিল। তা বোধহয় আজকে যারা রাজনীতির বড় বড় লেকচার জানেন, তারা অনেকে ভুলে গেছেন, এবং ভুলে যাওয়াটা লজ্জার। তখন কংগ্রেসের পশ্চিমবঙ্গের দায়িত্বে ছিলেন প্রিয়রঞ্জন দাসমন্ত্রী, সুব্রত মুখার্জি, এবং অনেক পরেই মমতা বন্দ্যোপাধ্যায় আসেন। দেখুন, একটা কথা বলি, যে কমিউনিস্টরা
সিপিএম বিশেষ করে রিপ্রেজেন্ট করছে তো আজকে কমিউনিস্ট পার্টির, এরা সারা বিশ্বে যখন যাদের হাত ধরেছে তাদেরকে খতম করে দিয়েছে। উদাহরণ চান? প্রথম আমি বলি যে প্রথম কমিউনিজম বা সোশ্যালিজমের যে জন্ম হয়েছিল সেটা রাশিয়াতে। রাশিয়াতে কমিউনিস্ট পার্টি তখন নাম ছিল বলশেভিক পার্টি, এবং বলশেভিক পার্টি তখন রাজাকে সরাবার জন্য তৎকালীন মানে সেখানকার দেশের এই বিজেপি বা কংগ্রেসের মতন একটি পার্টি ছিল, যারা ন্যাশনাল পার্টি বলা হতো, সেটার নাম ছিল মেনশেভিক পার্টি। কোন এক সময় লেনিন সে পার্টির মেম্বারও ছিলেন। তারা সেখান থেকে একসাথে যুদ্ধ করে রাজা জার, ওদের রাজাকে বলা জার, জারকে উৎখাতিত করেছিল সিংহাসন থেকে, এবং ক্ষমতায় এসেছিল একটি ডেমোক্রেটিক পার্টি। এইবারে দেখুন গদ্দারিটা, এইবারে লেনিন স্টালিনরা মিলে তারা বলল যে দেশের গরিবদেরকে আমরা মানুষ করবো ইত্যাদি ইত্যাদি করে মেনশেভিক পার্টির একের পর এক লোককে তারা খুন করেছিল এবং সাফাই করে দিয়েছিল। ইতিহাস পড়ে দেখবেন। এবং সেটা কি গদ্দারি নয়? এটা গেল রাশিয়ার ঘটনা। এবং রাশিয়াতে তারপর কমিউনিস্ট পার্টি হয়েছিল, কোনো ভোটাভুটি হতো না, যুগের পর যুগ তারা ক্ষমতা রেখেছিল। এই মানে গোরবাচোভের যদি ওই গ্লাসনস্ট পেরেসইকা না হতো তাহলে আজকেও তো সেখানে কোনো ডেমোক্রেসি নেই, ভোটাভুটির কোনো ব্যাপার নেই। দ্বিতীয় জায়গাটা হচ্ছে চায়না, চীন। চীনে কারা ছিল? চীনে একসময় জাপানিরা প্রচন্ড অত্যাচার করতো চীনের উপর। তার পরবর্তী অধ্যায়ে ব্রিটিশরা আসে, এবং তারপরে আবার জাপানিরা একটা ক্ষমতার মধ্যে কম্বাইনলি আসে। ফলে চীনের জনগণ যারা কৃষিজীবী মূলত, তাদের মধ্যে একটা প্রচন্ড বিদ্রোহ দেখা যায়। তখন একটি কমিউনিস্ট পার্টির জন্ম হয়, যার লিডার ছিলেন মাও সেতুং। কিন্তু মাও সেতুং এর ক্ষমতা ছিল না যে এই মানে বিশাল শক্তির সঙ্গে লড়াই করে চীনের মধ্যে একটা সাম্যতা আনতে পারে। তখন মাও সেতুং হাত মেলালেন চিয়াং কাইসেকের সঙ্গে। এই ইতিহাসগুলো হয়তো অনেকে জানেন না, বলে দিই। চিয়াং কাইসেক কিন্তু ওরকম একটা ডেমোক্রেটিক পার্টি ছিল, যেটা আমাদের দেশে কংগ্রেস বা বিজেপির মতন একটা ন্যাশনাল পার্টি ছিল। তাদের সাহায্যে বন্দুক হাতে যারা তাদের ক্ষমতাবান ক্ষমতাসীন যারা ছিলেন তাদেরকে তাড়িয়ে দিয়ে ক্ষমতায় আসে এই একটা কম্বিনেশন। পরে চিয়াং কাইসেক থেকে শুরু করে তারা যে কোথায় হদিশ হয়ে গিয়েছিল তা একমাত্র মাও সেতুং ছাড়া বা তাদের চেলাচামুন্ডা ছাড়া কেউ জানে না। আজও পর্যন্ত সেখানে কমিউনিস্ট পার্টি, কোনো ভোটাভুটি হয় না, কোনো ডেমোক্রেসি নেই, কিচ্ছু নেই। দুটো উদাহরণ দিলাম। এবার চলে আসি কিউবাতে, ফিদেল কাস্ট্রো। তারা যখন ক্ষমতায় আসেন তখন ওর নাম কি, লেনোভল, হ্যাঁ, পিয়েতারো লেনোভল ছিলেন ফিদেল কাস্ট্রের সঙ্গী। সে যে কোথায় গায়েব হয়ে গেল, এবং পরে ফিদেল কাস্ট্রো যখন ক্ষমতায় আসেন, মানে সেই ফিয়েদারের সঙ্গে তাদের আর কোনো যোগাযোগই ছিল না, সম্ভবত তাকে খুন করা হয়েছিল। তারপর যুগের পর যুগ ফিদেল কাস্ট্রো বুড়ো হয়ে গেছে, মরে যেতে বসেছে, দ্বিতীয় কোনো কিন্তু ক্ষমতাসীন কেউ আসতে পারেনি। এটা হচ্ছে উদাহরণ নাম্বার 3। উদাহরণ নাম্বার 4, বলিভিয়া। আপনারা তো বলিভিয়ার কথা শুনেছেন। সেখানে বলতে পারেন যে বিপ্লব বা সংগ্রামের অন্যতম মুখ রেজি দাব্রেকে কোথায় গায়েব করে দেওয়া হয়েছিল, কোথায় হাওয়া করে দেওয়া হয়েছিল। এবং একই ঘটনা ঘটেছিল কিন্তু পোল্যান্ডে, অস্ট্রিয়াতে, বুলগেরিয়াতে, যুগোস্লাভিয়াতে, তারপর আপনার চেকোস্লোভাকিয়াতে, ইত্যাদি ইত্যাদি। পূর্ব ইউরোপের প্রত্যেকটা জায়গায় ক্ষমতাসীন যারা ছিল তাদেরকে মেরে ধরে কমিউনিস্টরা দখল করেছিল। পরে তো এখন আর কমিউনিস্ট বলে কিছু নেই, ইউরোপের সবাই এখন ডেমোক্রেসির পথে গেছে। এবং আপনারা জানেন চেউসেস্কুকে খুন করা হয়েছিল, কমিউনিস্ট লিডার। মানে এটাই শেষ পর্যন্ত হয়। আমাদের ভারতবর্ষের দিকে তাকান। ভারতবর্ষের প্রথম কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, যার অন্যতম মুখ ছিল নাম্বুদ্রিপাদ, নামটা চেনা লাগছে যেটা, যিনি পরে সিপিএম এর সেক্রেটারি পর্যন্ত হয়েছিলেন। সে কেরালে কিন্তু 60-এর দশকে একবার ক্ষমতায় এসেছিল কমিউনিস্ট পার্টিরা। জওয়াহরলাল নেহেরু সেই গভর্নমেন্টটাকে ফেলে দিয়েছিল। সেটা সঠিক কি বেঠিক সেই তর্কে যাচ্ছি না। তো তারপরে দেখা গেল যে ক্ষমতায় এলো কোথায়, যে না এই বাংলাতে এলো, যুক্ত ফ্রন্ট জ্যোতিবাবুর নেতৃত্বে অজয় মুখার্জিকে মুখ্যমন্ত্রী করে শিখণ্ডী করে তারা ক্ষমতায় এলো। এবং তারপরে সেটা তো ভেঙে গেল। ফের কেরালে কমিউনিস্ট পার্টির একটা উত্থান হলো, ত্রিপুরাতে অনেক পরে হয়েছে। এবং পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে দেখুন, যে বাম ফ্রন্ট বলে যে ব্যাপারটাই ছিল, তাদের আজকে হাল হকিকত কি সিপিএম ছাড়া? সিপিএম একটা একটা করে পার্টিকে ইউটিলাইজ করে ছুঁড়ে ফেলে দিয়েছে। কিরকম ভাবে? আজকে ফরওয়ার্ড ব্লক কোথায়? একটি সিট তো দূরস্থান, তারা মানে কি বলা যায়,
তারা পঞ্চায়েতে পর্যন্ত একটা আসন জিততে পারে না, ফরওয়ার্ড ব্লককে শেষ করে দিয়েছে। ফরওয়ার্ড ব্লক কমিউনিস্ট পার্টি ছিল না, নেতাজির পার্টি ছিল। আপনারা দেখুন তো আরএসপি, রেভলিউশনারি সোশ্যালিস্ট পার্টি, তারা নিজেদেরকে কমিউনিস্ট বলতো না, তাদের পার্টি অফিসে গেলে আপনি লেনিন স্টালিনের কোনো ছবি পাবেন না। কিন্তু এই আরএসপির আজকে কি দুর্দশা, সাফাই করে ছেড়ে দিয়েছে। এবং আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক যে পরিমাণ মানে কি বলা যায় খুন হয়েছে, বা তাদেরকে পদপিষ্ট করে দূর করে দেওয়া হয়েছে, এবং মেজাজ দেখে জ্যোতিবাবু পরে বুদ্ধবাবুরা রাজ্য চালিয়েছে, এটা হচ্ছে কালচার। অর্থাৎ কমিউনিস্টদের সঙ্গে যারা হাত মিলিয়েছে বা সিপিএম এর সঙ্গে যারা হাত মিলিয়েছে, সিপিএম তাদেরকে খতম করে দিয়েছে, এটা তাদের নীতি। কিন্তু সিপিএম এর একটা গভীর প্রেম রয়েছে, খুব গোপনে, চিরকাল ছিল, সেটা হচ্ছে একেবারে হিন্দুত্ববাদের সঙ্গে। আপনার চিন্তা করে দেখুন তো যে আজ অব্দি কমিউনিস্ট পার্টির পলিট ব্যুরোতে একজনও মুসলমান কোনোদিন টপে গেছে? কেউ গেছে কোনো সময়? আপনার ইতিহাস খুলে দেখুন তো, ইতিহাস খুলে দেখুন তো কোনো মহিলা কোনো সময় এই পলিট ব্যুরোর সেক্রেটারি হতে পেরেছে? নেভার বিন। আপনার পরপর পরপর হরকিষেণ সিং সুরজিৎ বলুন, তার আগে নামুদ্রি পাত বলুন, পরপর পরপর দেখুন যারা যারা ক্ষমতায় এসেছেন তারা পুরুষ, এবং তারা একতরফা, এবং তাতে কোনো মুসলিম ছিল না। ইদানিং মোহাম্মদ সেলিমকে রাজ্যের প্রধান করা হয়েছে মুসলিম ভোট টানার জন্য। তার আগে পশ্চিমবঙ্গ যে জ্যোতিবাবুর মিনিস্ট্রি বলুন, ক্যাবিনেট বলুন, বা বুদ্ধবাবুর ক্যাবিনেটে ওই একটা মন্ত্রিত্ব দু চারটি পেত। অথচ আজকে পশ্চিমবঙ্গের নাম্বার 2 বা নাম্বার 3 রয়েছে ববি হাকিম। এটা ডিফারেন্স। এবং সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে জয়নাল আবিদিন অনেক বড় পোস্টে ছিলেন। সুতরাং এরা ধর্মনিরপেক্ষতার যে ভাঁওতা বা ভণ্ডামি করে সিপিএম, তা মোটেই না। এবং কংগ্রেস কি করে ভুলে যায় যে এই কমিউনিস্ট বা সিপিএম এর জন্মই হয়েছিল কিন্তু কংগ্রেসের বিরোধিতা করে। 55,000 কংগ্রেস কর্মী, যাদের মধ্যে পরবর্তী অধ্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করতেই পারেন যে তার মধ্যে তৎকালীন যে কংগ্রেসীরা খুন হয়েছিল তার একটা বড় অংশ পরবর্তী অধ্যায়ে হয়তো তৃণমূলে জয়েন করতে পারতো, কিন্তু তাদেরকে খুন করা হয়েছিল। সেই কমিউনিস্ট পার্টি অবশেষে 2008-এ কেন্দ্রে যে গভর্নমেন্ট ছিল, মনমোহন সিং এর গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টকে সাপোর্ট করছিল সিপিএম 62টা আসন নিয়ে, বা ওই রকম 60-62টা আসন নিয়ে। এবং এই আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তির সময় বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তারা সেই গভর্নমেন্টকে ফেলবার চেষ্টা করেছিল। সেই সময় সোনিয়া গান্ধীর পাশে এসে দাঁড়িয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সমাজবাদী পার্টি, তা না তো গভর্নমেন্টটা পড়ে যেত। তো এটাই হচ্ছে কি এদের গাদ্দারি এবং বেইমানির জায়গা। কার সঙ্গে হাত মিলিয়েছিল? বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সোনিয়া গান্ধীর কংগ্রেস সম্মিলিত ইউপিএ গভর্নমেন্টকে ফেলে দিয়েছিল, ফেলে দেওয়ার চেষ্টা করেছিল সিপিএম। তারপর তো সিপিএম যে সেই উধাও হলো, তারপর 2011-র পর থেকে তাদের আর টিকি দেখা যাচ্ছে না। তাহলে আমি কি করে বলতে পারি যে সিপিএম এবং মানে বাম বলছি বটে, কিন্তু সিপিএম এবং বিজেপির মানে আদিরসাত্মক গল্পের থেকেই বলুন বা যেভাবেই বলুন, প্রেমটা কোথা থেকে? আপনাদেরকে বলি, ইন দ্য ইয়ার 1977 তখন আরএসএস সক্রিয়, ইন্দিরা গান্ধীকে সরাতে হবে। সে আরএসএস এর একটা নেতৃত্ব ছিল, কিন্তু তখন জনতা পার্টি, তখনকার দিনে লাঙল কাঁধে কৃষক যে সিম্বল ছিল, সেখানে জনতা পার্টির মধ্যে ছিল আরএসএস সম্মিলিত ভারতীয় জনসংঘ, যারা পরবর্তী অধ্যায় এই ভারতীয় জনতা পার্টি হয় 1980-তে। তার আগে তাদের নাম ছিল জনসংঘ। তারা জনতা পার্টির মধ্যে মিশে গিয়েছিল। এবং নেহরু যখন প্রধানমন্ত্রী হন প্রথম 1947-এ, তার যে গভর্নমেন্টটা করেন, সেই গভর্নমেন্টটা ছিল একটা সম্মিলিত গভর্নমেন্ট, মানে কংগ্রেসের ব্যানার, কিন্তু অনেককেই তিনি নিয়েছিলেন। যেমন আজকে যেটা দেখা যাচ্ছে, যেটা মস্ত বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে যে গন্ডগোলটা হচ্ছে, আপনাদেরকে পরম শ্রদ্ধায় জানাই যে আম্বেদকরকে নিয়ে একবারে লাফালাফি করার মতন কিছু নেই। তিনি গুণী লোক ছিলেন, তিনি কনস্টিটিউশন লিখেছিলেন, কিন্তু তিনি খুব স্বার্থপর মানুষ ছিলেন। যদি অনেক অনেক মনে হয় দলিত বা নিম্নবর্ণের মানুষ যদি খুব দুঃখিত হয়ে থাকেন, আমার কিছু করার নেই, আমি হিস্ট্রিটা বলবোই। আম্বেদকর কিন্তু দলিত ছিলেন না শেষ পর্যন্ত, তিনি ধর্ম পরিবর্তন করে বুদ্ধিস্ট হয়েছিলেন। কিন্তু তার যেহেতু প্রোপাগান্ডাটা করতে হবে, তাই তিনি তার মানে ধর্মান্তর হওয়ার আগেকার চরিত্রটা ধরে তিনি ওই দলিত টলিতদের নিয়ে একটা পার্টি করবার চেষ্টা করেছিলেন, হাওয়া হয়ে গেছিলেন। নেহরুর বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সারা জীবনে কোনোদিন কংগ্রেস করেননি এই আম্বেদকর, যেটা নিয়ে আজকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ
অভদ্রতা, অসভ্যতা ইত্যাদি যেটা হচ্ছে লোকসভা বা রাজ্যসভায়, তার কাণ্ডারি এরা দুজন। এবং আপনারা জানেন যে ভাষায় অমিত শাহ, আপনাদেরকে বলি যে মোদির মানে একাডেমিক কোয়ালিফিকেশন কি তা নিয়ে তো তর্ক রয়েছে। কেউ কেউ বলে যে ও পড়াশোনাই করেনি, আর কেউ কেউ বলছেন যে অত সালে পাশ করেছে, সেই সময় কোনো কলেজই ছিল না, এরকম নানা রকম আছে। আমাকে ধরে নিতেই হবে একটা দেশের মানে কি বলে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগে অবধি যারা যারা প্রধানমন্ত্রী হয়েছেন অল ইকুইপড, এডুকেটেড। সেটা আপনি ইন্দিরা গান্ধী বলেন, মোরারজি দেশাই বলুন, বা যে যে হয়েছে, প্রত্যেকে কিন্তু উচ্চশিক্ষিত ছিলেন। আপনার রাজীব গান্ধী তো বিলেত থেকে পড়াশোনা করা, এবং ডক্টর মনমোহন সিং এর মতো শিক্ষিত লোক কজন এসছে, তার সঙ্গে কম্পেয়ার করার মতন চরিত্র একমাত্র জওহরলাল নেহেরু, আর কেউ না। তো জওহরলাল নেহেরু যে কম্বিনেশন করেছিলেন মিনিস্ট্রির 47-এ, সেই মিনিস্ট্রিতে তিনি কেন শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়েছিলেন আজও রহস্য। এবং শ্যামাপ্রসাদ এসে সব ঘেটে দিয়েছিলেন, এবং সেই ঘেটে যাওয়া কারসাজি আজকে নরেন্দ্র মোদী ক্যাপিটাল করছে। বলবো সেই ইন্টারেস্টিং গল্প, কিভাবে আজকে বাম এবং রাম এক হয়েছে, সেই উদাহরণ বলবো ছোট্ট একটা বিরতির পর। সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিরে এলাম বিরতির পর। আপনাদেরকে বলি যে এখনো পর্যন্ত সিপিএম বা বামেরা এবং কংগ্রেস কোথায় কোথায় নিজস্ব শক্তিতে বলিয়ান। দেখুন, কংগ্রেসের অবস্থা তো খুবই খারাপ, রিসেন্ট ইলেকশন গুলোতে দেখা গেছে। তাতে এক সময় মধ্যপ্রদেশে ক্ষমতায় তারা ছিল সিঙ্গেল পার্টি হিসাবে, ছত্তিশগড়ে ছিল, উত্তরপ্রদেশে তো বহুদিন আগে তারা ক্ষমতা হারিয়েছে, হরিয়ানাতে ছিল, প্রত্যেকটা জায়গা থেকেই তারা সরে গেছে। সিপিএম কিন্তু আলাদা আলাদা ক্যান্ডিডেট দিয়েছে। আবার তাদের প্রেম প্রীতিটা কোথায়? প্রেম প্রীতি তাদের তামিলনাড়ুতে, এরকম বিক্ষিপ্ত কয়েকটা জায়গাতে। কেন আমি জানি না, আমার জানা নেই। তবে আপনাদের পরম শ্রদ্ধার সঙ্গে জানাই যে যে লড়াইটা সিপিএম বা বামেদের সঙ্গে কংগ্রেসের, তার প্রথম রাজ্যটির নাম হচ্ছে কেরাল। কেরালে সিপিএম কে দু চক্ষে দেখতে পারে না কংগ্রেস আজ অব্দি। তাদের নাম শুনলে তেলে বেগুনে জ্বলে ওঠে। তাদের কাছে একটি বক্তব্য, কে এলো কে গেল, দরকার নেই, সিপিএম কে খতম করো। যেটা এই রাহুল গান্ধী জিতলেন ওয়েনার থেকে, এবং রিসেন্ট জিতলেন প্রিয়াঙ্কা গান্ধী। তো একেবারে সাপে নেউলে সম্পর্ক হচ্ছে গিয়ে কেরালে। এবং আপনারা জানেন যে কেরালের এক পান্ডা হচ্ছেন গিয়ে আমাদের বর্তমানে থাকা যত কমিটি রয়েছে, সীতারাম ইয়েচুরি তো অন্ধ্রের লোক ছিলেন। তাছাড়া যারা যারা রয়েছেন ম্যাক্সিমামই হচ্ছে কেরাল ফ্রন্টের। এবং তারপর দ্বিতীয় জায়গাটি হচ্ছে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে লড়াই কার সঙ্গে ছিল? কংগ্রেস ভার্সেস সিপিএম। সুতরাং কোনো প্রেম প্রীতির জায়গা ছিল না। আর তৃতীয় জায়গাটা কি ছিল? ত্রিপুরা। এবং এই তিনটে জায়গাতেই বামেরা ক্ষমতায় এসেছিল কংগ্রেসকে হারিয়ে। বিজেপি তো কালকাযোগী। এবার ঘটনাটা যেটা হয়েছে আপনারা জানেন, পশ্চিমবঙ্গ থেকে মুছে গেছে সিপিএম। বদমাইশির চূড়ান্ত এখন করছে কি করে, এই আজকের দিনেও দেখবেন যে তাদের লাফালাফি, ওই ধর্মতলা একটা চোঙা ফিট করেছে, 20-25টা লোক সেখানে ঘুরঘুর করছে। অনেকটা ওই চানাচুরের দোকানের সামনে যেরকম ভিড় থাকে, 20-25 গরম চানাচুর দেয়, বা একটু ফুচকা খাওয়ার সামনে যেরকম ভিড় থাকে, ফুচকাওয়ালার সামনে ওই কটি লোক, ওর বেশি নেই, এদের ক্ষমতাও নেই। তো তারপরে যেটা হলো যে কেরালে পশ্চিমবঙ্গের সঙ্গে একসাথেই ইলেকশন হয়। কেরালে কিন্তু প্রতি 5 বছর অন্তর অন্তর গভর্নমেন্ট চেঞ্জ হয়। একবার এলডিএফ আসে, মানে লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট, এবং সেটা আমাদের এখানকার বাম ফ্রন্টের মতন। আরেকবার আসে ইউডিএফ, যেটা কংগ্রেস নেতৃত্বাধীন, অর্থাৎ এটা অ্যাবসলিউটলি ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট, যেটা কংগ্রেস নেতৃত্বাধীন।
তো এদের মধ্যে কোনো মিউচুয়ালের ব্যাপার নেই, এখানে বিজেপি কোনো ফ্যাক্টর না। এই প্রথম মানে গতবারের নির্বাচনে পরপর দ্বিতীয়বার লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট বা এলডিএফ ক্ষমতা এলো সিপিএম এর নেতৃত্বে। কি করে এলো বিজয়ন? আপনাদের ভেতরের রহস্য বলি, তার পেছনে বিরাট মদত এবং প্রচুর টাকা ছিল বিজেপির, এবং বিজেপি সহযোগিতা করে প্রত্যেকটা জায়গাতে কংগ্রেসের কাউন্টার পার্ট হিসেবে তাদের ক্যান্ডিডেট দাঁড় করিয়ে কংগ্রেসকে হারিয়ে দেয়। বিজেপি যদি ভোট না কাটতো তাহলে কংগ্রেস সেখানে জিততে পারে না। এবং শোনা যায় যে বিজেপির সঙ্গে একটা এগ্রিমেন্টই হয়েছিল সিপিএম এর, যে দেখো ভাই তোমাদের যা চুরিচামারি ছ্যাঁচড়ামি করেছো তোমাদের কাউকে অ্যারেস্ট করবো না, কিন্তু তোমাদেরকে কেরালের ক্ষমতায় থাকতে হবে, কংগ্রেসকে আসতে দেওয়া যাবে না। বিজয়ন রাজি হয়ে গেছিল, হ্যাঁ যা খুশি করুন, কংগ্রেসকে আমরা আসতে দেবো না। এই এগ্রিমেন্টটা অফিসিয়ালি না হোক, এটা এই বার্তাটি কিন্তু হয়েছিল, আপনার জেনে নিন, এত বড় গাদ্দার তারা। রাহুলের তো অনেক শেখার আছে। দ্বিতীয় ঘটনাটি যেটি, সেটি হচ্ছে ত্রিপুরাতে কংগ্রেস এবং সিপিএম এর এতটাই মানে রাগারাগি খাররাখাররি ছিল যে সেখান থেকে রায়বর্মন, হ্যাঁ রায়বর্মন তখন দল থেকে বেরিয়ে যান এবং বেরিয়ে গিয়ে তিনি বিজেপিতে জয়েন করেন, যে আমরা কিছুতেই রাহুল গান্ধী যেহেতু সিপিএম এর সঙ্গে হাত মিলেছে আমরা থাকবো না। সেখানে বিজেপি ক্ষমতায় আসে, যদিও রায়বর্মন পরে দল ছেড়ে দেন, কিন্তু সেখানে কংগ্রেস এবং সিপিএম যে মিলিত হবে সেটা কেউ কোনোদিন ভাবতে পারেনি, এবং কংগ্রেস সিপিএম মিলিত হয়েছিল বলেই ফের ক্ষমতায় দ্বিতীয়বারের জন্য এলো বিজেপি। অর্থাৎ বিজেপিকে স্পেস করে দেওয়া হলো একরকম। কারণ বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে সিপিএম এর যে স্ক্যান্ডাল গুলো তার আগের 15-20 বছর ধরে হয়েছে সেগুলোর মধ্যে একটা ভদ্র লোকের মতো চুক্তি হয়েছে যে তোমাদেরকে ডিস্টার্ব করবো না। দেখুন সিপিএম এর কেউ কিন্তু ত্রিপুরাতে অ্যারেস্ট হয়নি, তাদের এগেনস্টেও কিন্তু ইডি সিবিআই লাগানো যায়, লাগায়নি। মানে সিপিএম এত মানে কেলেঙ্কারির সঙ্গে যুক্ত যে তারা এত গালাগাল করে তৃণমূলকে বা এদেরকে, তাদের স্ক্যান্ডাল গুলোকে ঢাকার জন্য তারাই ধামাচাপা দিয়ে ওই কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে তারা মোটামুটি গিফট হিসাবে বিজেপিকে দিয়ে দিয়েছে। আর বিজেপি তো চিরকালই এই ধরনের নষ্টামি করা ছাড়া তো কিছু করেনি, এর দল ভাঙাও, ওকে ভাঙাও, তাকে ভাঙাও, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিজেপির সঙ্গে সখ্যতা বরাবর ছিল, বাজপেয়ীর সঙ্গে হাতে হাত মিলিয়ে রাজীব গান্ধীকে মানে পদ থেকে সরাবার প্রচেষ্টা করেছিল, সেগুলো তো আপনারা প্রত্যেকে জানেন, সে ছবিও আপনারা দেখেছেন। এবং তার থেকেও বড় কথা আপনাদেরকে বলি যে পশ্চিমবঙ্গ, যেখানে 55,000 কংগ্রেস কর্মী খুন হয়েছিল সিপিএম এর হাতে, সেখানে কংগ্রেস হাত মিলিয়ে ফেললো কার সঙ্গে? না সিপিএম এর সঙ্গে, যে মমতাকে সরাতে হবে। পারলো? 2016-তে তো একেবারে লাড্ডু হয়ে বেরিয়ে চলে গেল। সেলিম বুদ্ধদেব ভট্টাচার্য, রাহুল গান্ধী একসাথে মালা টালা পড়লেন। রাহুলের পরিপক্কিত এই ঘটনাটা ঘটেছে, এবং আজকে কংগ্রেসের যে অবক্ষয় হচ্ছে তার পেছনে প্রধান কাণ্ডারি হচ্ছে প্রয়াত সীতারাম ইয়েচুরি। 12টা বাজিয়ে ছেড়ে দিয়েছে রাহুলের, এবং তিনি জানেন যে রাহুলকে যদি ক্ষমতা হয়ে কংগ্রেস যদি ক্ষমতায় আসে তাহলে আমাদের কিছু আসবে যাবে না, তখন আরো উল্টো কেস হবে। বরং আমরা যদি বিজেপিকে কোন রকম ভাবে চেত্তা মারতে পারি, রাহুলকে যদি ভুল পথে চালিত করতে পারি, রাহুলের কানে ক্রমাগত সীতারাম ইয়েচুরি বলে গেছে তৃণমূলের সঙ্গে সখ্যতা করবে না, ওরা সিট দিলে নেবে না, ইত্যাদি ইত্যাদি। এবং তার সঙ্গে একজন পান্ডাও আছেন আমাদের পশ্চিমবঙ্গে, তিনি হচ্ছেন অদিত চৌধুরী, যিনি জেদাজেদি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু 4টে সিট ছেড়ে দিতেন, গ্যারেন্টি দিয়ে বলছি। তিনি ঠিকই করেছিলেন, বহরমপুর ছাড়বেন, যেটা ঈশা খান জিতেছেন কংগ্রেসের, সেই আসনটি ছাড়বেন, রায়গঞ্জ ছাড়বেন ও দার্জিলিং, 4টি আসন কিন্তু পাক্কা ছিল। একটু চাপাচাপি করলে হয়তো পুরুলিয়ার আসনটাও ছেড়ে দিতে পারত নেপাল মাহাতোর জন্য, কিন্তু জেদাজেদি করলো অদিত চৌধুরী, যার জন্য কিন্তু কংগ্রেসের কেরাল লবি প্রচন্ড খেপে গেল এবং বললো যে অধীরকে সরাও। বিভৎস পরাজয় হলো, একটি সিটও পেল না, লোকসভাতেও একটি আসন পেল না, ওই ঈশা খান পেয়েছে, সিপিএম একটি আসনও পায়নি। তো এখন অবস্থান যেটা দাঁড়িয়েছে তাতে করে একটা ভদ্রলোকের চুক্তি হয়েছে মানে তলায় তলায় নিচে, এবং এটার কাণ্ডারি হচ্ছে সেলিম, এটার কাণ্ডারি হচ্ছে গিয়ে অদিত চৌধুরী, এবং এটার কাণ্ডারি এরকম ধরনের আরো কিছু লোক রয়েছে, যারা মিলে চেষ্টা করবে যে আগামী নির্বাচনে 2026 মমতা বন্দ্যোপাধ্যায় যদি শোনেন তার শুনে নিন, যে ব্র্যান্ড জলপাইগুড়ি কোর্ট, জলপাইগুড়ি জেলা কোর্টে যে সম্মিলিতভাবে মানে সিপিএম, আপনার কংগ্রেস এবং বিজেপি একাট্টা হয়ে তৃণমূলকে হারিয়েছে,
সেই পলিসিতে যাচ্ছে, কিন্তু কংগ্রেস তাদের সঙ্গে মিলিত হবে না। সেটাতে কিন্তু কংগ্রেসের অভ্যন্তরে সে খার্গে বলুন আর যেই বলুন তাদের আপত্তি রয়েছে। খার্গে দুচক্ষে দেখতে পারে না সিপিএম কে। রাহুল গান্ধীকে ভাবতে হবে যে তারা কি বিজেপির সঙ্গে পশ্চিমবঙ্গে হাত মেলাবেন তলায় তলায়। মোটামুটি সিপিএম এর যে ব্যাপার, একটা এরকম ধরনের কি একটা ক্যাবলা মেয়ে রোজ ইন্টারভিউ করে, তিনি সম্প্রতি সেলিমের একটা ইন্টারভিউ করেছেন এবং সেলিমকে পরে হাকুপাকু করে মনে হচ্ছে মেয়েটি যেন বিজেপির দালালি করছে। আপনারা কেন বিজেপির সঙ্গে হাত মেলাচ্ছেন? তো সেলিম বলেছে যে কি করে মেলাই, ওরা তো হিন্দুত্ববাদের কথা টথা বলে। না, মমতাকে সরাতে গেলে কি আপনারা কিচ্ছে, মানে মেয়েটা মহা ক্যাবলা আর কি। কেন যে মুখ দেখায় কে জানে, ওকে বিজেপি পয়সা দেয় শুনেছি। আপনারা আপনারা দয়া করে তাহলে একসাথে হাত মেলান বা একটা সিট অ্যাডজাস্টমেন্ট করুন। সেলিম বলছে দেখা যাক। সেলিম একবারও বলেননি কিছুতেই হবে না। আমার কাছে পাক্কা খবর রয়েছে যে কংগ্রেস কি করবে তার ভরসায় না থেকে, দেখুন এই 6টা আসনের মধ্যে সিপিএম একটা আসনে ক্যান্ডিডেট দাঁড় করিয়েছিল যে তাদের যাতে নৈতিক ভাবে তারা মানুষের কাছে বলতে পারে যে হেরে গেছি ভাই, কিন্তু আমরা হারিনি, সিপিআই হেরেছে নির্মম ভাবে, আরএসপি হেরেছে, ফরওয়ার্ড ব্লক হেরেছে এবং নকশালরা হেরেছে, আমাদের দায় দায়িত্ব কিছু নেই। তো তারা মোটামুটি ঠিক করেছে যে এমন এমন জায়গা কিছু যেখানে মোটামুটি সিপিএম স্ট্রং, সেসব জায়গাতে অত্যন্ত দুর্বল প্রার্থী দেবে বিজেপি 2026-এ, এবং তার হয়ে কোনো ক্যাম্পেইন করবে না বিজেপি, কোনো ক্যাম্পেইন করবে না। এরকম ধরনের 60টি আসন ঠিক হয়েছে, 60 সিটস, যারা সিপিএম সেখানে ক্যান্ডিডেট দেবে। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ফরওয়ার্ড ব্লক এন্ড আদার্স। সিপিএম সেখানে ক্যান্ডিডেট দেবে এবং খুব দুর্বল ক্যান্ডিডেট দেবে সেখানে বিজেপি, এবং তার জন্য কোনো পোস্টার ফেস্টুন কোনো ক্যাম্পেইন কিচ্ছু করবে না। মানে ওই একটা নাম থাকবে, মানে আপনি ভোট দিতে গেলে জানতে আরে এখানে তো দেখছি বিজেপির একটা ক্যান্ডিডেট দাঁড়িয়েছে, এইরকম ধরনের কোনো প্রপাগান্ডা থাকবে না। বাকি 233টি আসনের মধ্যে কয়েকটি এদিক ওদিক যাবে, ওই মুসলিম পার্টি কি আছে একটা হাদাবোদা লোক, তাকে বোধহয় 2-3টে আসন দেবে, এবং বাকি 230টি আসনে সিপিএম বা বামেরা এত দুর্বল প্রার্থী দেবে, এমনিতেই তো সিপিএম এর টোটাল ভোটটা চলে গেছে বিজেপির দিকে, এবং এত দুর্বল প্রার্থী দেবে এবং কোনো ক্যাম্পেইন করবে না যাতে করে বিজেপি জিততে পারে। দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কত ভোট, গত 6টা আসনের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 62% ভোট পেয়েছে, কোনো জায়গায় 63% ভোট পেয়েছে। তো লোকসভায় কি হয়েছে, আসন পেয়েছিল 46%, এবং 46-62কে যোগ করে আপনি দেখছেন যে লেস দেন 50 হবে। মানে ধরুন আমি ধরে নিচ্ছি 57 to 58% ভোট মমতা বন্দ্যোপাধ্যায় 2026-এ কনফার্ম। এবার বাকি ভাঙাভাঙি করে 36% ও 12%, 13% সেটা না করে সিপিএম চেষ্টা করছে যাতে টোটাল বিরোধী ভোট অর্থাৎ 51 থেকে 52% যাতে একাট্টা করা যায়। এবার সমস্যা হচ্ছে কংগ্রেস কি করবে, এইখানে আমার প্রশ্ন। যে কংগ্রেসের ব্যাপারে পরিষ্কার কেন্দ্রের থেকে নরেন্দ্র মোদী বলুন, অমিত শাহ বলুন, বার্তা রয়েছে কংগ্রেস মুক্ত ভারত, সেখানে তৃণমূল আসলে তাদের কিছু আসে যায় না। সুতরাং তারা সিপিএম কে এটা জানিয়ে দেবে যে কংগ্রেসকে সঙ্গে নিও না, বা কংগ্রেসকে যদি কয়েকটা সিট ছেড়ে দিতে হয় তাহলে সেই জায়গায় ক্যাম্পেইন করো না, সেটা তৃণমূল জিতে গেলে জিতে যাক। আবারও আপনাদের বলছি যে লড়াইটা যতটা ইজি মনে হচ্ছে হয়তো তার থেকেও ইজি হতে পারে কিংবা কঠিন হতে পারে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনে নিন, ভেতরে ভেতরে নানান রকম উকিল ভরচাজ, একটা শান্তির ছেলে তিনি, সেলিম, তারপরে ধরুন অদিত চৌধুরী এবং দিল্লির একটা অংশ, এরা মিলে ঠিক করেছে যে বিজেপিকে তারা স্পেস দেবে যাতে করে মমতা সরে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন কি? সুতরাং কংগ্রেসকে শেষ করার জন্য বিজেপি এবং সিপিএম হাত মিলিয়েছে। কেন মিলিয়েছে? প্রিয়াঙ্কা গান্ধী ভোটে জেতার পর বিজয়ন সম্প্রতি বলেছে প্রিয়াঙ্কা গান্ধী সন্ত্রাসবাদী মুসলিমদেরকে দিয়ে তার ভোটটা জয় হয়েছে, সুতরাং তিনি কোর্টে যাচ্ছেন। কে যাচ্ছে? রাহুল গান্ধীর বন্ধু সিপিএম কোর্টে যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধীর যাতে কোর্টে যাচ্ছে না, নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে যাতে করে প্রিয়াঙ্কা গান্ধীর জয়টা বানচাল হতে পারে। একদম পাক্কা খবর বলে দিচ্ছি। এবং কোর্টে যাচ্ছে বিজেপি, ওই সিপিএম তালটা তুলেছে, তারা নির্বাচন কমিশনের কাছে যাবে যে প্রিয়াঙ্কা গান্ধীর যাতে ভোটটা বানচাল হয়, ফের ইলেকশন হয়। মানে এর পরেও কি রাহুল গান্ধীকে বলে দিতে হবে যে রাহুল অনেক হয়েছে, ইন্ডিয়া জোট থেকে সিপিএম কে ফোটাও,
আর সিপিএম তোমার দলটাকে শেষ করবে, কারণ তারা একেবারেই বিজেপির দালাল। রাম শুধু পুটকিটা সরিয়ে দিন, বাম হয়ে যাবে। এই দালালি করে তারা ভারতবর্ষ থেকে তাদের একটাই টার্গেট, যে আগামী দিনে আমরা কখন ক্ষমতায় আসবো না আসবো, আপাতত বিজেপিকে সামনে খাড়া করে দিয়ে কংগ্রেসকে খতম করার দায় এবং দায়িত্ব বাম বা সিপিএমরা নিয়েছে। ভালো লাগলেও কথাগুলো আমি অ্যাসিওর করে বলছি, আপনার খবর নিয়ে দেখতে পারেন। যদি মনে হয় যে আমার কথার মধ্যে কোনো রকম বিরূপ রয়েছে, তাহলে চ্যালেঞ্জ করলাম। কিন্তু আজ ক্রিসমাস ডেতে জানাচ্ছি যে এটা একদম পোক্ত ব্যাপার। সিপিএম এবং বিজেপি তলায় তলায় হাত মিলিয়ে, এবং শুভেন্দু আছে এর মধ্যে যা শুনেছি, এরা হাত মিলিয়ে এমন একটা প্যারামিটার তৈরি করবে যেখানে সিপিএম ক্যান্ডিডেট দেবে, কিন্তু তার হয়ে ক্যাম্পেইন করবে না, তার নাম থাম ছবি পবি কিচ্ছু থাকবে না, যাতে বিজেপি পাস হয়, যেটা এই 6টা আসনের বেলাও চেষ্টা হয়েছিল। এবং ওই 60-65টা আসন সেখানে সিপিএম ক্যান্ডিডেট দেবে, বিজেপির নামগন্ধ আপনারা শুনতে পাবেন না, যাতে করে একবজ্ঞা সমস্ত মমতা বিরোধী ভোটটা এক জায়গায় পড়ে। সতর্ক হন মমতা, নোংরামি তো এরা যথেষ্টই করছে, আরজিকর নিয়ে ন্যাকামি চলছে। এবার কিন্তু চিনে নিন সিপিএম কে, চিনে নিন বিজেপিকে। আপনার চেনার থেকে বড় কথা, a big message should go to Rahul Gandhi that CPM has already tie up with BJP, so take necessary action। শেষ কথাটুকু ইংরেজিতে বলতে বাধ্য হলাম, যদি রাহুলের কাছে যায়। এবং এই মুহূর্তে যারা কংগ্রেস করছেন, কংগ্রেসের সভাপতি, রাজ্য সভাপতি সরকারবাবু, তিনি খুব একটা মানে সিপিএম পন্থী নন, কিন্তু মোস্ট অফ দেম তারা সিপিএম এর দালাল, এবং তারা বিজেপির সঙ্গে হাত মেলাতে হাত বাড়িয়ে রেখেছে। হাত বাড়ালেই বন্ধু, অনুষ্ঠানের নামটা হাত বাড়ালে বন্ধু দিলে ভালো হতো। ফলে ক্রিসমাস ডেতে আমি সরাসরি বার্তা দিলাম যে আগামী নির্বাচন 2026-এ হতে চলেছে মমতা বনাম সিপিএম বিজেপি, পারলে কংগ্রেস। রাহুল ভাবছেন কি আপনার নিজের 12টা কি আরো বাজাবেন? শেষ করছি, ভালো থাকবেন, মেরি ক্রিসমাস।